সেপ্টেম্বর ৪, ১৯৮৭। রাজস্থানের ছোট্ট একটা গ্রাম দেওরালা। সেদিন সকালটা ছিল অদ্ভুত রকম চুপচাপ। মাঠগুলো সম্পূর্ণ ফাঁকা, কেউ কাজে বের হয়নি, কোনো বাড়িতে আজকে রান্না চড়েনি। শত শত গ্রামবাসী নিঃশব্দে হেঁটে যাচ্ছিল শ্মশানের দিকে, যেখানে দুজনকে দাহ করা হবে। একজন অসুখে মারা যাওয়া এক পুরুষ, আর অন্যজন তার ১৮ বছরের বউ রূপ কানওয়ার, যাকে স্বামীর চিতায় জীবন্ত পুড়িয়ে মারা হবে। রূপ কানওয়ারের বিয়ে হয়েছিল মাত্র ৮ মাস আগে। হাতের মেহেদির রং তখনও পুরোপুরি মেলায়নি। এরই মধ্যে ভাগ্য তার স্বামীকে কেড়ে নিয়েছে, আর এখন সমাজ কেড়ে নিতে চাইছে তার বেঁচে থাকার অধিকার। রূপ কানওয়ারকে স্বামীর পাশে চিতায় শুইয়ে আগুন দেয়া হলো। আগুনের শিখা উঠতেই চারদিকে ছড়িয়ে পড়ল তার চিৎকার। মনে হচ্ছিল হাজার হাজার মানুষের কাছে সে প্রাণ ভিক্ষা চাইছে, কিন্তু একটি মনও গলল না। একটি কণ্ঠ তার যন্ত্রণার ডাকে সাড়া দিল না। ধীরে ধীরে চিৎকার থেমে গেল, আর তার শরীর পরিণত হল ছাইয়ে। কুসংস্কারের চোখ বাঁধা একটি সমাজ একটি নিরিকটি নিরীহ ১৮ বছরের মেয়ের জীবন কেড়ে নিল, তাকে দেবীর মর্যাদা দিল, তার নামে মন্দির বানালো, আর তাকে পূজা করতে শুরু করল। এটি কোনো সাধারণ ঘটনা ছিল না। এটি ছিল সেই বর্বর প্রথা যাকে সমাজ শতাব্দীর পর শতাব্দী ধরে ধর্ম ও ঐতিহ্যের মোড়কে টিকিয়ে রেখেছিল। এটি ছিল সতী প্রথা, বিধবা দহন প্রথা, যা এই ঘটনার প্রায় ১৫৮ বছর আগেই বেআইনি ঘোষিত হয়েছিল। চলুন জানি সতী প্রথার সম্পূর্ণ ইতিহাস, যে ইতিহাস আজও আত্মাকে কাঁপিয়ে দেয়। সতী প্রথার সূচনা কিভাবে হয়েছিল? কিভাবে একসময়ের স্বেচ্ছাপ্রণোদিত একটি রীতি রূপান্তরিত হল উৎসবের মতো উদযাপিত একটি নিষ্ঠুর আচারে? সতী শব্দটি এসেছে সংস্কৃত মূল উস্তি থেকে, যার অর্থ পবিত্র, বিশ্বস্ত ও আদর্শ স্ত্রী। হিন্দু শাস্ত্র অনুযায়ী সতী ছিলেন স্বয়ং মহাদেব শিবের স্ত্রী। কথিত আছে সতীর পিতা রাজা দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন, যেখানে সমস্ত দেবতাকে আমন্ত্রণ জানানো হল, কিন্তু ইচ্ছাকৃতভাবে বাদ দেয়া হল জামাতা শিবকে, যাকে তিনি গভীরভাবে অপছন্দ করতেন। যজ্ঞের মধ্যে রাজা দক্ষ সবার সামনে প্রকাশ্যে সতীর সামনেই শিবকে অপমান করলেন। এই অপমান সহ্য করতে না পেরে সতী ক্রোধে যজ্ঞের পবিত্র আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ দিলেন। কেউ কেউ সতী প্রথার উৎপত্তি এই ঘটনায় খোঁজেন, তবে বহু হিন্দু পণ্ডিত এটিকে সম্পূর্ণ ভুল ব্যাখ্যা বলে মনে করেন। দেবী সতীর আত্মদাহের সাথে এই প্রথার জোর করে সংযোগ ঘটানো হয়েছে, কারণ সতীর মৃত্যুর সময় মহাদেব শিব জীবিত ছিলেন। সতী প্রথার সংজ্ঞা অনুযায়ী একজন নারী কেবল তার স্বামীর মৃত্যুর পর বিধবা হওয়ার পরই নিজেকে জ্বালিয়ে দিতেন। দেবী সতীর মৃত্যুর পরিস্থিতির সাথে এর কোনো মিল নেই। তবুও ধর্ম, বিশ্বাস ও ঐতিহ্যের নামে সমাজ এমন একটি নিষ্ঠুর প্রথার জন্ম দিল, যার কোনো স্পষ্ট প্রমাণ প্রাচীন কোনো শাস্ত্রেই পাওয়া যায় না। পুরনো সময়ে আধুনিক প্রযুক্তি বা যোগাযোগ ব্যবস্থা ছাড়া সত্য আর কুসংস্কারের পার্থক্য করা কঠিন ছিল। ভারতের সবচেয়ে প্রাচীন শাস্ত্র ঋগ্বেদে সতী প্রথার কোনো উল্লেখ নেই। বস্তুত ভারতের কোনো ধ্রুপদী গ্রন্থেই এটি নিয়ে আলোচনা নেই। বাল্মীকির রামায়ণে এই প্রথার কথা নেই, কারণ রাজা দশরথের মৃত্যুর পর তার ৩ স্ত্রীর কেউই এই আচার পালন করেননি। মহাভারতের যুগে পাণ্ডবদের মৃত্যুর পর কুন্তী সতী হননি। অভিমন্যু যুদ্ধে নিহত হওয়ার পরও তার স্ত্রী উত্তরা সতী হননি। কেউ কেউ বলেন পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী মাদ্রী পাণ্ডুর মৃত্যুর পর সতী হয়েছিলেন, কিন্তু এই বিষয়েও ধর্মীয় পণ্ডিতদের মধ্যে যথেষ্ট মতভেদ আছে। মগধ রাজবংশ থেকে মৌর্য যুগ পর্যন্ত কোনো ভারতীয় বা বিদেশি পর্যটকের লেখায় এই প্রথার উল্লেখ নেই।
মগধ যুগে ভারতে বৌদ্ধ ধর্মের উত্থান ঘটছিল এবং বৌদ্ধ ও হিন্দু ধর্মীয় নেতাদের মধ্যে যথেষ্ট দ্বন্দ্ব ছিল। তবুও সেই যুগের কোনো বৌদ্ধ সন্ন্যাসীর লেখায় সতী প্রথার উল্লেখ নেই। এটি ইঙ্গিত করে যে তখনও এই প্রথা অস্তিত্বে আসেনি। মেগাস্থিনিসের ইন্ডিকা বা চাণক্যের অর্থশাস্ত্র কোনোটিতেই সতীর কোনো উল্লেখ নেই। সতী প্রথার প্রথম প্রকৃত প্রমাণ পাওয়া যায় নেপালে 464 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম নথিভুক্ত প্রমাণ পাওয়া যায় 510 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের এরান শিলালিপিতে, যেখানে লেখা আছে রাজা ভানুগুপ্তের সামন্ত গোপরাজের স্ত্রী যুদ্ধে স্বামীর মৃত্যুর পর তার চিতায় আত্মদাহ করেন। ভারতের বিভিন্ন স্থানের শিলালিপিতেও এর পরবর্তী প্রমাণ মেলে। চেদি রাজবংশের সময়কার জবলপুর শিলালিপিতে লেখা আছে রাজা গাঙ্গে দেবের মৃত্যুর পর তার 100 জন স্ত্রী সতী হন। দক্ষিণ ভারতে চোল রাজা রাজেন্দ্র চোলের মা বান মহাদেবী ও স্ত্রী বীর মহাদেবীর সতী হওয়ার প্রমাণ মেলে 10ম শতাব্দীতে। ফার্সি লেখক আল বেরুনি তার কিতাব উল হিন্দ গ্রন্থে সে সময়ের ভারতকে সতী প্রথার ভূমি হিসেবে বর্ণনা করেছেন, তবে লিখেছেন যে নারীরা স্বেচ্ছায় কোনো পারিবারিক বা সামাজিক চাপ ছাড়াই এটি করত। মুসলিম আক্রমণ শুরু হওয়ার পর এই প্রথা দ্রুত ছড়িয়ে পড়ল। যখনই কোনো হিন্দু রাজা যুদ্ধে পরাজিত হতেন, মুসলিম আক্রমণকারীরা রাজ্যের রানী ও রাজকন্যাদের বন্দী করত, জাতি সম্মানের সব সীমা লঙ্ঘন করে তাদের উপর গণযৌন নির্যাতন চালাত। এই পরিণতি থেকে সম্মান রক্ষায় রানীরা আগুনে ঝাঁপ দিতে শুরু করলেন। এই কাজকে বলা হতো জহর। জহরের বেশিরভাগ ঘটনা ঘটেছে রাজস্থানের রাজপুত রাজাদের মধ্যে। যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে এসে পরাজয় নিশ্চিত মনে হলে রাজপরিবারের নারীরা একটি বড় কক্ষে বিশাল আগুন জ্বালাতেন, তাদের সেরা পোশাক ও গহনা পরতেন এবং শিখায় ঝাঁপ দিতেন, যাতে কোনো শত্রু তাদের স্পর্শ করতে না পারে। প্রথম নথিভুক্ত জহর ঘটেছিল 711 খ্রিস্টাব্দে, যখন আরব সেনাপতি মুহাম্মদ বিন কাসিম ভারতে প্রথম ইসলামিক আক্রমণ চালান। 1839 সালে শিখ মহারাজা রঞ্জিত সিংহের মৃত্যুর পর তার 4 জন স্ত্রীর সতী হওয়ার নথিভুক্ত প্রমাণ আছে। বাংলার মতো অঞ্চলে বিধবারা মৃত স্বামীর সম্পত্তিতে অধিকার পেতে শুরু করেছিলেন। এটি স্বামীর ভাইদের একটি স্বার্থ তৈরি করল। কোনো পুরুষ মারা গেলে তারা তার সম্পত্তি দখল করতে বিধবাকে জোরপূর্বক সতীর দিকে ঠেলে দিত। কোনো নারী অস্বীকার করলে সমাজ তাকে একধরে করত এবং তার জীবন নরক করে তুলত। বাঁচতে চাওয়া অনেক নারী সামাজিক চাপে ভেঙে পড়তেন এবং আগুনে প্রাণ দিতেন। ভারতের মতো একটি দেশে যেখানে নারীকে শক্তি, সৃষ্টি ও সংস্কৃতি হিসেবে সম্মান করা হয়, সেই একই সমাজ শতাব্দীর পর শতাব্দী ধরে এমন একটি প্রথা পোষণ করেছিল যা নারীর পরিচয়কে পুরুষের ছায়ার চেয়ে বেশি কিছু মনে করত না। সতী প্রথা ছিল এমনই এক নিষ্ঠুর ঐতিহ্য, কখনো ধর্মের নামে, কখনো সামাজিক সম্মানের নামে, কখনো পুরুষের সম্পত্তির লোভে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে নারীর জীবন গ্রাস করেছে। রাজা রামমোহন রায়ের মতো সমাজ সংস্কারকদের অক্লান্ত পরিশ্রমে এই আগুন শেষ পর্যন্ত নেভানো সম্ভব হয়েছে। কিন্তু আজও সমাজে এমন অনেক মানসিকতা টিকে আছে যা নারী ও পুরুষকে সমান মর্যাদার চোখে দেখতে অস্বীকার করে।